বর্তমানে এই যে পাকিস্তানের সঙ্গে হঠাৎ করে তুরস্ক, মধ্যপ্রাচ্যেও নয়, মধ্যপ্রাচ্যেরও পশ্চিমের একটি দেশ তুরস্ক, হঠাৎ করে যেন ভাব ভালোবাসাটা একটু বেশি বেড়েছে, তাই না? হ্যাঁ, এটা আমরা লক্ষ্য করছি। তবে হ্যাঁ, অনেক দিন ধরেই একটা চোরা ভাব ভালোবাসা কিন্তু চলছিল। তাহলে এখন প্রকাশ্যে হঠাৎ এলো কী করে? তার কারণটা কিছুই নয়, যে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট, এটাই হচ্ছে তুরস্কের যে আসল স্বরূপ যেটা, সেটা প্রকাশ্যে চলে আসার একটা অন্যতম প্রধান কারণ। তো এই ব্যাপারটা আমাকে বেশ কয়েকদিন ধরেই ভাবাচ্ছে। যেমন চীন, আমেরিকা, এদের আমরা জানি খুব শক্তিশালী, পরাক্রমশালী দেশ, এবং বিশেষ শক্তিতে আমরা জানি, তেজস্ক্রিয়তার যে শক্তিতে তারা কিন্তু শক্তিধর। আমরা জাহির করি না, অনেকে জাহির করে। যেমন পাকিস্তান জাহির করে একদম যাকে বলে রায়তা ছড়িয়ে এখন কেলেঙ্কারি অবস্থা, তারা এখন কান্নাকাটি জুড়েছে, এবং তাদের অনেক সমস্যা ছিলই, আগে থেকে ছিল। কথা হচ্ছে এই পাকিস্তান কোনোদিনই স্বয়ংসম্পূর্ণ কোনো দেশ না হয়ে উঠতে পেরেছে, না তারা নিজেদের ইন্ডাস্ট্রি বা এগ্রিকালচারকে সেভাবে মানে কম্প্যাক্টলি কংক্রিট কিছু করতে পেরেছে, বা তারা চেষ্টা করেছে। তারা যেটা চেষ্টা করেছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদকে কন্টিনিউয়াসলি মানে রাষ্ট্রের মদতে এগিয়ে নিয়ে যাওয়া, সোজা কথায় সন্ত্রাসবাদী রাষ্ট্র। কিন্তু প্রশ্ন এখানে যে পাকিস্তান নয়, পাকিস্তানকে তুরস্ক কেন সাহায্য করছে, এই প্রশ্নটা আমার মনে বারবার করে এসছে। আমরা দেখেছি তুরস্ক ড্রোন, তার উচ্চমানের ড্রোন সাপ্লাই দিয়েছে, কত উচ্চমানের সেটাও প্রমাণ তো হয়েই গিয়েছে যে ভারতের শক্তির কাছে খুবই নস্যি, অনেকটা বাচ্চা ছেলের কালিপটকাও আমরা বলতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো বলে না এই ভিডিওটা ভাবলাম করি। কারণ আমার মনে যে প্রশ্নটা দেখা দিয়েছে যে তুরস্ক কেন পাকিস্তানের সঙ্গে এত ভাব ভালোবাসা, তার স্বার্থটা কি? শুধুই কি মুসলিম কান্ট্রি বলে, না আরও কিছু স্বার্থ আছে? হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে এই ভিডিওটাতে এসেছি। নমস্কার, ওয়ার্ল্ড অফ দোলায় সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা বুঝতে হলে যে তুরস্ক কেন পাকিস্তানকে সাহায্য করছে, আমাদের একটু পিছিয়ে যেতে হবে, এবং তুরস্কের সঙ্গে সৌদি আরবিয়ার কী সম্পর্ক সেইটা একটু বুঝতে হবে। কেন বলছি সৌদি আরবিয়ার প্রসঙ্গ এই ক্ষেত্রে আসবেই, তার কারণ সৌদি আরবিয়া হচ্ছে এমন একটি কান্ট্রি যে তৈল সম্পদে আমরা জানি খুবই মানে পরাক্রমশালী, ভীষণ পয়সা, এদের তেল থেকেই পয়সা, সকলেই জানি এটা। তো দীর্ঘদিন এরা কিন্তু তেল বিক্রি করে দিব্যি সুন্দর বড়লোকই এদের চলছিল। একটা সময় গিয়ে সৌদি আরবিয়া বুঝতে পারে যে শুধু তেল বিক্রি করে আর বেশি দূর এগোনো যাবে না, কারণ প্রাকৃতিক তেলের সম্পদ লিমিটেড, এটা কিন্তু তারা বুঝতে পারে। প্রথম দিকে তারা কিন্তু তখনও তারা পাকিস্তানকে সমর্থন করত, মানে তখন করত। এখন তারা কিন্তু সমর্থন থেকে অনেকটা সরে গিয়েছে, অনেকটাই সরে গিয়েছে। যখন 370 ধারা কাশ্মীরে বিলুপ্ত হলো 2021 সালে, ঠিক তখন থেকেই আমরা সৌদি আরবিয়াকে আর কাশ্মীরের সমস্যা বা কাশ্মীর ইস্যু প্রসঙ্গে এই পাকিস্তানের পাশে সমর্থনের জন্য পাইনি। হয়েছিলটা কি তাহলে, সেটা একটু দেখে নেওয়া যাক। ব্যাপারটা হচ্ছে যে সৌদি আরবিয়া সব কিছু দিয়ে, অস্ত্র দিয়ে হোক, সাপোর্ট দিয়ে হোক, বা পয়সা কড়ি দিয়ে হোক, এই পাকিস্তানকে কিন্তু হেল্প করতো। কারণ কিছুই না, তারা সকলেই ইসলামিক রাষ্ট্র, সেজন্য ইসলামিক রাষ্ট্রের মধ্যে সৌদি আরবিয়াই হচ্ছে সবচেয়ে শক্তিশালী। অবশ্যই তেলের পয়সা, সেটা অন্যতম প্রধান কারণ। ঠিক এখান থেকেই তুরস্কের সঙ্গে কনফ্লিক্টের শুরু। যে যখন 370 ধারা কাশ্মীরে বিলুপ্ত হলো, ততক্ষণ পর্যন্ত, তার আগে পর্যন্ত কিন্তু সৌদি আরবিয়া সঙ্গে ছিল কাদের? এই পাকিস্তানের। কিন্তু তখন থেকে তারা একটু অ্যালুফ হয়ে গেল, তারা আর সমর্থন দিল না পাকিস্তানকে। আর ঠিক তখনই আমরা দেখলাম তুরস্ক ওই ফাঁকা জায়গাটা ভরাট করবার জন্য যাকে বলে ঝাঁপিয়ে পড়লো। কি করলো তারা? তারা সম্পূর্ণভাবে সাপোর্ট করতে শুরু করলো পাকিস্তানকে, এবং তারা নানানভাবে অস্ত্র দিয়ে হোক, টাকা কড়ি যতটা সম্ভব দিয়ে হোক, তারা সাহায্য করার চেষ্টা করতে থাকলো। প্রথম দিকে 70 বছর মতন তারা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট দিতে থাকে সব রকমভাবে। আমি সৌদি আরবিয়ার কথা বলছি, কারণ সৌদি আরবে এক মানে পাকিস্তান থেকে 1 নম্বর কথা হচ্ছে সৌদি আরবিয়ায় প্রচুর শ্রমিক যেত, তাদের অয়েল ফিল্ডে কাজের জন্য মোটামুটি সস্তায় শ্রমিক পাওয়া যেত সেখান থেকে। সেটা তাদেরকে যথেষ্ট লাভজনক তখন তাদের কাছে ছিল। আর এছাড়াও আরও অনেকগুলি কারণ ছিল। তারা ছিল দক্ষিণ এশিয়ার মোটামুটি সবচেয়ে বড় ইসলামিক রাষ্ট্র, এবং এই দক্ষিণ এশিয়ার যে মানে ইসলামিক সবচেয়ে বড় রাষ্ট্রের যদি সাহচর্য পাওয়া যায়, তাহলে নিজেকে ইসলামিক রাষ্ট্রের প্রধান হিসেবে সুপ্রতিষ্ঠিত করে রাখার কাজটা সহজ থাকবে বলেই সৌদি আরবিয়া মনে করেছিল। কিন্তু পরবর্তীকালে তাদের এই ধারণার
চেঞ্জ হয়, পরিবর্তন হয় যখন ভিশন 2030 তারা গ্রহণ করে। এবং এই যে তেলের সম্পদের পাশাপাশি তারা বুঝতে পারে যে তাদেরকে কিন্তু এই যে যেগুলি মানে এআই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ধরনের যে কম্পিউটার সঙ্গে জড়িত যে কাজগুলো, সেগুলোতে তারা এগিয়ে না গেলে তারা কিন্তু বাকি দুনিয়ার সঙ্গে সমকক্ষ থাকতে পারবে না বা সাযুজ্য বজায় রাখতে পারবে না। তার ফলে তারা নিজেদেরকে মানে চিন্তা করে যে এই ভিশন 2030 মাধ্যমে যে তারা নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যই কিছু করবে, এবং এর কারণেই তাদের ভারতের সাহচর্যের প্রয়োজন হয় এবং ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বৈরথ। অতএব ভারত যা যা মানে পরিকল্পনা গ্রহণ করছে সেগুলোতে তাদের সাথে থাকতে হবে এবং সরে যেতে হবে পাকিস্তানের পাশ থেকে কিছু কিছু করে, এটা তারা বুঝতে পেরেছিল। ঠিক সেই কারণেই ভারতের থেকে যখন তারা দেখলো যে শুধু তো ভারতের শ্রমিক, তাদের ওই মানে আনস্কিল্ড যারা লেবার সেরকম নিলে তো হবে না, ভারতের যেহেতু বুদ্ধিমান ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি প্রচুর আছেন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানো, ট্রেনিং দেওয়ার কাজে, ভারত থেকে যদি তারা সেই শিক্ষিত শ্রমিক হায়ার করেন তাহলে তাদের লাভটা ভবিষ্যতে অনেক বেশি হবে বলে তাদের মনে হয়েছিল, এবং ঠিক এই কারণেই তারা কিন্তু সেই কাজটাই করেছিলেন। আর এখানেই যখন একটা পাকিস্তানের পাশের যে সঙ্গীর জায়গাটা, তাদের সাহচর্যের জায়গাটা যখন শূন্যতা দেখা দিল, তুরস্ক সেখানে ঝাঁপিয়ে পড়লো। কারণ তুরস্ক ছিল পূর্বতন যে মানে ইতিহাসে তাদের জায়গাটা কিন্তু খুব পোক্ত ছিল। অটোমান সাম্রাজ্যের কথা আমরা ইতিহাসে সবাই পড়েছি যে খুবই পরাক্রমশালী সাম্রাজ্য ছিল, এবং একটা সময় এদের পরাক্রম কিন্তু দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ছিল। তো সেক্ষেত্রে তুরস্ক দেখলো যে সবচেয়ে যে শক্তিশালী সৌদি আরবিয়া, তাকে যদি সরিয়ে দিয়ে মুসলিম দুনিয়ায় নিজেকে যদি প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়, মানে নিজেকে যদি সে করতে আবার চায়, সেই পুরনো যে পরাক্রম সেটা ফিরে পেতে চায়, তাহলে সে কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়ানোটা তার জরুরি। আর ঠিক এটাই কারণ যে সে পাকিস্তানের সঙ্গী হয়ে দাঁড়ালো এবং সৌদি আরবিয়ার জায়গাটা শূন্যস্থান পূরণ যাকে বলে সেটা করে ফেললো। সৌদি আরবিয়া নিজের উদ্দেশ্য সাধনের জন্য তাকে দ্বিমুখী নীতি নিতে হয়েছিল। এই প্রসঙ্গে সে দেখলো যে ভারতের সাহচর্যও তার দরকার, কারণ তার ওই যে বললাম শিক্ষিত যে ইঞ্জিনিয়ার, যে এআই বিশেষজ্ঞ, যারা মানে টেকনোলজিতে বিশেষজ্ঞ, তাদের সাহচর্য তার লাগবে, এবং একই সঙ্গে ইসলামিক দুনিয়ায় টিকে থাকার জন্য, নেতা হিসেবে নিজেকে টিকিয়ে রাখার জন্য পাকিস্তানের মতন সবচেয়ে বড় ইসলামিক রাষ্ট্রের সহায়তাও তার লাগবে। সেই জন্য সে ঠিক করলো যে আদর্শগত দিক থেকে সে পাকিস্তানকে সমর্থন দেবে এবং ভারতের থেকে সে অন্যান্য সুবিধা নেবে। কিন্তু দ্বিমুখী নীতি আমরা জানি বেশি দিন চলতে পারে না, এক্স্যাক্টলি সেটাই হয়েছিল। সেই জন্যই তাকে ধীরে ধীরে সরেই আসতে হয়েছিল এবং ভারতের সঙ্গেই মোটামুটি টাই আপটা রাখতে হলো। এবং ঠিক এইখানেই তুরস্ক ঢুকে পড়লো। তুরস্কের আগ্রহের কারণটা কি, তুরস্কের যে স্বার্থটা কি, এই প্রসঙ্গে এটা বুঝতে হবে। ওই যে বললাম, এই প্রসঙ্গে বুঝতে হলে জানতে হবে আমাদের অটোমান সাম্রাজ্যের প্রধান কিন্তু তুরস্কই ছিল। তুরস্ক মধ্যপ্রাচ্যের কোনো দেশ নয়, কিন্তু বহুকাল আগে তুরস্কের যারা সুলতান মানে সম্রাট ছিলেন, তারা কিন্তু এই যে মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকা এবং যে আফ্রিকার কিছুটা অংশ তারা কিন্তু দখলে রেখেছিলেন। তার ফলে সেই যে একটা মানে হিত গৌরব, সেইটা পুনরুদ্ধার করে ইসলামিক দুনিয়ায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করা যেতে পারে, সৌদি আরবিয়ার জায়গাটা নেওয়া যেতে পারে, এটা মনে হয়েছে তুরস্কের যে বর্তমান যিনি আছেন এখন শাসক, প্রেসিডেন্ট যিনি আছেন, এদওয়ার্ড এরকম কিছু একটা নাম, তার বড় একটা নাম। তো যাই হোক, তিনি এখন এইটাই তার লক্ষ্য যে ইসলামিক রাষ্ট্রের তিনি এখন হেড হতে চান, ইসলামিক দুনিয়ার, ইসলামিক বিশ্ব আমরা যাকে বলতে পারি। কারণ এই যে সৌদি আরবিয়া হচ্ছে সুন্নি মানে সুন্নিদের অধ্যুষিত। আমরা জানি মুসলিমদের মধ্যে শিয়া এবং সুন্নি দুটি ভাগ আছে। তো সুন্নি যে সমস্ত দেশ আছে যারা সুন্নি ধর্ম পালন করে, মানে সুন্নি মুসলিম, তাদের ওপর একচ্ছত্র আধিপত্য কিন্তু রয়েছে সৌদি আরবিয়ার। কিন্তু যখন অটোমান সাম্রাজ্যের আধিপত্য ছিল তখন এই সৌদি আরবিয়ার কোনো চিহ্নই ছিল না, এক্সিস্টই করতো না বলা যেতে পারে। তার ফলে তুরস্কের তো একটা আক্ষেপ থাকবেই যে যদি কোনোভাবে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় যে যখন সৌদি আরবিয়াকে রিপ্লেস করে আবার সুলতান হিসেবে, মানে যিনি এখন ওই যে রয়েছেন প্রেসিডেন্ট রয়েছেন তুরস্কের, তিনি কিন্তু নিজেকে ওই সুলতান রূপেই আবার ফিরে পেতে চান। কারণ আমরা জানি যে বেশ কিছু বছর আগে কিন্তু তুরস্কের মেয়েরা খুবই স্বাধীন ছিলেন, তারা মিনি স্কার্ট পরে ঘুরতে নিবেন, কিন্তু এখন সেখানে মানুষের যে মানে ব্যক্তি স্বাধীনতা যেটা বলে সেটা যেমন চলে গিয়েছে, কেড়ে নেওয়া হয়েছে বলা ভালো, ঠিক সেই রকমই তাদের সমস্ত মানে যে স্পিচ যেটা মানে কথা বলার স্বাধীনতা, সেটাও কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। সমস্ত মেয়েদের খুবই স্বাধীনতা খর্ব করা হয়েছে বলে আমরা জানি। অতএব
এখান থেকে আমরা বলতেই পারি যে তুরস্ক আবার চিন্তা করছেন এই ভদ্রলোক যে তিনি তুরস্ককে সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবেন ইসলামিক দুনিয়ার হেড নিজেকে প্রতিষ্ঠিত করে, মানে একটা ব্যাকওয়ার্ড চিন্তা, তিনি পিছনের দিকে চলে যেতে চাইছেন। তবে সেটা মানে একান্তই তার চিন্তা ভাবনা, যদিও অস্ত্র বিক্রি, অস্ত্র তৈরি করা, এসবে কিন্তু ভালোই নিজেকে এগিয়ে নিয়ে গেছে তুরস্ক। এবং আমরা দেখেছি যে ড্রোন সাপ্লাই করেছে পাকিস্তানে, সেই ড্রোনগুলি দিয়ে অনেক কিছুই করা হয়েছে যেগুলো তাদের উদ্দেশ্যকে মানে সিদ্ধ করবে। তো মূলত তুরস্কের এটাই কিন্তু কারণ যে এই তবে ইরান সঙ্গে রয়েছে, তুরস্কের সঙ্গে এখন ইরান যোগ দিয়েছে, যেটা খুব আশ্চর্য লাগছে, কারণ ইরান হচ্ছে শিয়া সম্প্রদায়ের, ইরান কিন্তু সুন্নি নয়, অতএব সৌদি আরবিয়ার আন্ডারে আসে না। যে সমস্ত দেশগুলি মোটামুটি সৌদি আরবিয়ার কথা শুনে চলে, মুসলিম শাসিত দেশগুলি, মুসলিম অধ্যুষিত বলতে পারি, তারা কিন্তু সবাই সুন্নি এই সম্প্রদায়ের, কিন্তু শিয়া সম্প্রদায়ের মধ্যে রয়েছে ইরান, এবং এই ইরান কিন্তু এখন বিশেষ কোনো স্বার্থে তুরস্কের সঙ্গে জয়েন করেছে। তুরস্কের সঙ্গে আদারওয়াইজ এদের কোনো কূটনৈতিক কোনো সম্পর্কই এতদিন পর্যন্ত ছিল না। তো আমরা বলতেই পারি যে জিও পলিটিক্সে একটা বড়সড় পরিবর্তন হচ্ছে, বিশেষ করে এশিয়ান যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু চোখে পড়ার মতো। তুরস্ক ভৌগোলিক দিক থেকে কখনোই সৌদি আরবিয়ার সমকক্ষ হতে পারবে না, কারণ মুসলিমদের যে মক্কা এবং মদিনা সবচেয়ে পবিত্র যে দুটি স্থান, সেগুলি কিন্তু সৌদি আরবিয়াতেই অবস্থিত, এবং এই যে ভৌগোলিক সীমারেখা এটা তো আর লঙ্ঘন করা যাবে না। অতএব তাকে তাকাতে হচ্ছে অন্যদিকে, কোন দিকে, যে তৃতীয় যে সবচেয়ে পবিত্র স্থান রয়েছে আল আকসা মসজিদ, যেটা কিনা জেরুজালেমে অবস্থিত, এবং এই আল আকসা মসজিদের দখল এবং জেরুজালেমের অধিকার নিয়েই কিন্তু ইসরায়েল এবং প্যালেস্তিনি সংঘর্ষ আমরা জানি। যে তো তুরস্ক দেখছে যে এই আল আকসা মসজিদের ওপর যদি দখল রাখা যায় এবং একই সঙ্গে জেরুজালেমের ওপর, তাহলে কিন্তু পুরো মুসলিম দুনিয়ায় সে একটা প্রধান হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। এবং ঠিক এই কারণেই তাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে যে মানে বড় মুসলিম কান্ট্রি, সবচেয়ে বড় যে সন্ত্রাসবাদী রাষ্ট্র হোক না কেন পাকিস্তান, তার হাত তাকে ধরতেই হতো। এবং এটাই কারণ যে ভারত বিরোধিতা করতে তাকে হচ্ছে। ভারতের বিরোধী সে সোজাসুজি নয়, তার কোনো কারণ নেই ভারত বিরোধিতা করার, কিন্তু তাকে করতে হচ্ছে। এই কারণেই ভারত বিরোধিতা করে তাকে ইসলামিক কান্ট্রি এবং পাকিস্তান তার সঙ্গে সন্ত্রাসবাদী রাষ্ট্র হলেও তাকে যোগ দিতে হচ্ছে। আর এটা করতে গিয়ে তুরস্ককে যেগুলো করতে হয়েছে সেগুলো তাদের না করে উপায় নেই। কীরকম? যেমন পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা, জৈশ-ই মহম্মদ, এদের যে বড় বড় নেতাদের সঙ্গে দেখা করতে হয়েছে, পাকিস্তানে গিয়ে দেখা করেছে তারা এবং সাপোর্ট করতে হয়েছে। ঠিক একই কারণে যে হামাসকেও তাদের সাপোর্ট করতে হয়েছে, তাদের মুক্তিযোদ্ধা বলে সম্মান দেখাতে হয়েছে, কারণ নিজেকে প্রতিষ্ঠা পেতে হবে, আর কিছুই না, যে মুসলিম দুনিয়ায় নিজেকে প্রধান হিসেবে সৌদি আরবিয়ার সমকক্ষ অথবা সমকক্ষের চেয়েও বেশি কিছু বলে প্রতিষ্ঠা করাতে হবে। ঠিক এই কারণেই আবার তারা ইরানকেও পাশে পেয়েছে। খুব অদ্ভুত ব্যাপার যে ইরান কিন্তু শিয়া সম্প্রদায়ের, আমি আগেই বলেছি, অথচ বাকি সমস্ত মুসলিম যে দেশগুলি যারা কিনা এই ছাতার তলায় এসেছে, তারা সৌদি আরবিয়ার ছাতার তলাতেই রয়েছে, তারা সকলেই সুন্নি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কিন্তু একমাত্র ইরান, যারা কিন্তু শিয়া সম্প্রদায়ের, অথচ এই একটা ক্ষেত্রে যে তারা সব জঙ্গিদের সমর্থন করতে পর্যন্ত প্রস্তুত, যেহেতু তারা ওই জেরুজালেম আর ওই আল আকসা যদি মসজিদ সেই দখলটা যদি নেওয়া যায়, সেই কারণে ইরান পর্যন্ত যে জয়েন করেছে তুরস্কের সঙ্গে। খুবই অদ্ভুত ব্যাপারটা, মানে জিওপলিটিক্যাল ব্যাপারগুলো এত অদ্ভুতভাবে এবং রিসেন্ট যে অতীত খুবই কয়েকদিন আগে থেকে যেভাবে চেঞ্জগুলো হচ্ছে, সেটা সত্যি বিশ্বাস করা মানে কঠিন হলেও অসম্ভব নয়। সৌদি আরব যেহেতু নিজেদের পূর্বঘোষিত নীতি থেকে অনেকটাই সরে গিয়েছে, সেই কারণে এই হামাসের প্রসঙ্গটা আসবে যে তারা কি হামাসকে সমর্থন করে। তারা আগে সমর্থন করত, কিন্তু বর্তমানে তারা বুঝতে পেরেছে যে বাকি দুনিয়ার সঙ্গে যদি সম্পর্ক সঠিক রাখতে হয় এবং এগিয়ে যেতে হয় সামনের দিকে, তাহলে কিন্তু হামাসকে সমর্থন করা চলবে না। অতএব তারা সেই পথ থেকে কিন্তু সরে এসেছে, কিন্তু সেই জায়গাটা নিয়ে নিয়েছে তুরস্ক। তারা কিন্তু হামাসকে সমর্থন দেখাচ্ছে এবং এই প্রসঙ্গেই ইরানও কিন্তু হামাসকে সমর্থন করছে, কারণ ইরান এবং তুরস্ক মিলে নতুন একটি জোট তৈরি করে চেষ্টা করছে যে সৌদি আরবের সমকক্ষ একটি মানে অক্ষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে মুসলিম বিশ্বের ওপর নিজেদের পুরো মানে কি বলবো প্রতিষ্ঠা চালাতে। ভয়ঙ্কর দিক এই বিষয়ের এটাই যে শুধু হামাস নয়, হামাস, জৈশ-ই মহম্মদ, লস্কর-ই তৈবা, মানে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো, এদের প্রত্যেককেই এরা ওই মানে খুবই অবহেলিত মুক্তিযোদ্ধা এই ধরনের, মানে জঙ্গি বলে দেখতে প্রস্তুতি নয়। এবং এই সঙ্গে মুসলিম রোহিঙ্গা যারা রয়েছে, এবং ঠিক এই প্রসঙ্গেই বাংলাদেশের নামও আসবে, যে বাংলাদেশের যে মুসলিম রোহিঙ্গা যারা, তাদেরকেও একত্র করে পুরো মুসলিম দুনিয়ার একটা
যে কি বলবো রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে এই তুরস্ক। মানে এদের আকাশ ছোঁয়া একটা ইচ্ছা, যেটা এরা মানে ভারতের পক্ষে যেটা খুবই ভয়ঙ্কর কিন্তু। কারণ এই উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যেই এরা কিন্তু নিজেদের উন্নত মানের ড্রোন পাঠিয়েছে পাকিস্তানে এবারে যে যুদ্ধ করার জন্য। শুধু তাই নয়, নিজেদের সোলজারও পাঠিয়েছিল, সেটা আমরা পরে খবর পেয়েছি। পুরোটাই গোপনে হয়েছিল, পরবর্তীকালে নিজেদের অবস্থাটা তারা আর গোপন রাখতে পারেনি, কারণ 2জন সোলজার মারা গিয়েছেন, এটা আমরা জানতে পেরেছি। তো যেটা বোঝার কথা সেটা হচ্ছে যে এই ড্রোনগুলি সোয়াম পদ্ধতিতে 300-400 ড্রোন একসঙ্গে পাকিস্তানের দিক থেকে উড়ে আসছিল, যেগুলি তুরস্কে বানানো ড্রোন, সেগুলি উড়ে আসছিল ভারতের দিকে। তো প্রত্যেকটি ড্রোনের মধ্যেই ক্যামেরা লাগানো ছিল। এবং এটা করে এরা করতে কি চাইছেন? এটা করে কিছুই না, যে ভারতের যে প্রতিরক্ষা আকাশ সুরক্ষা ব্যবস্থাটা কতটা শক্তপোক্ত এটা হয়তো মেপে নেওয়ার একটা চেষ্টা। এবং সেটা করে উদ্দেশ্য আর কিছুই না, যে সেটা জেনে নিয়ে কতটা আরও ভালো মানে উন্নত তারা ড্রোন বানাতে পারবেন পরবর্তীকালে, সেটা মেপে নেওয়া, জল মাপার জন্যই একটা প্রচেষ্টা বলে আমার মনে হচ্ছে। কারণ তাহলে তারা আরও উন্নত মানের ড্রোন বানাবেন, বিক্রি করবেন। মানে তাদের যে অস্ত্র বিক্রির ব্যাপারটা, ওটা তাদের একটা ভালো রকম আয়ের উৎস, অস্ত্র বিক্রির ব্যাপারটা, তাহলে তারা আরও ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। এটা কিন্তু আরেকটা উদ্দেশ্য ছিল। এই সব কিছু ছাড়াও আরও আরেকটা কারণ রয়েছে, যে তুরস্ক এই যে পাকিস্তানকে সমর্থন করছে। কারণটা আর কিছুই নয়, যে এই যে ন্যাটোর সদস্য এতদিন পর্যন্ত তুরস্ক রয়েছে, কিন্তু তারা আর ন্যাটোর আন্ডারে থাকতে চাইছে না, তারা চাইছে ন্যাটো থেকে বেরিয়ে যেতে। তো কেন বেরিয়ে যেতে চাইছে? কারণ এদের যে মানে ন্যাটোর অন্যান্য দেশগুলি, ন্যাটোভুক্ত অন্যান্য দেশগুলি কিন্তু তুরস্ককে ঠিক মান সম্মান মানে পাত্তা সোজা কথায় দেয় না। তো তার কারণেই সে আর ন্যাটোর আন্ডারে থাকতে চাইছে না, চাইছে যে আলাদাভাবে একটি মুসলিম বিশ্ব গড়ে তুলে এবং তার প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে। তো এই সমস্ত কারণগুলো রয়েছে, যে তুরস্কের কিন্তু পাকিস্তান শুধু নয়, পাকিস্তানকে সাপোর্ট দেওয়া তো বটেই, হামাসকে সাপোর্ট দেওয়া, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে সাপোর্ট দেওয়া, মুসলিম বিশ্বে নিজেকে প্রধান হিসেবে সৌদি আরবিয়া রিপ্লেসমেন্ট হিসেবে মানে প্রকাশ করা, প্রতিষ্ঠিত করা, সৌদি আরবিয়াকে ছোট করে দেখানো, এগুলো তো রয়েছে। এবং ন্যাটো থেকে বেরিয়ে গিয়ে নিজেকে ইরানের সঙ্গে, যার জন্য যারা ন্যাটোভুক্ত নয়, যেমন ইরান, যেমন রাশিয়া, এদের সঙ্গে, চায়না, এদের সঙ্গে জোট বেঁধে থাকতে সে চাইছে। কিন্তু এটা করে তার অটোমেটিক্যালি ভারতের সঙ্গে শত্রুতা করতে হচ্ছে, কারণ পাকিস্তান ভারতের শত্রু, এবং পাকিস্তান জঙ্গি রাষ্ট্র হলেও তার নিজের স্বার্থে সে মনে করছে যে এখন সব যা কিছু হোক, যত অন্যায় হোক, নীতি মানে দুর্নীতি যাই হোক, সেখানেও সে নিজেকে জুড়ে রাখতে চাইছে। কতটা সফল হবে সেটা তো সময় বলবে। তবে সামরিক ক্ষেত্রে সফল হওয়ার জন্য এই যে বললাম ক্যামেরার কথাটা, সে ক্যামেরা লাগিয়ে দিয়েছে ড্রোনের মধ্যে, একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ড্রোন আসছে। আমাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা এতটা তাগড়া, সমস্ত ড্রোনই নষ্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু এই যতক্ষণে অ্যাক্টিভ হবে ড্রোনগুলিকে নষ্ট করে দেওয়ার জন্য, তার মধ্যেই কিন্তু লাইভ ভিডিও চলে যাচ্ছে পাকিস্তানের সেনা কন্ট্রোল রুমে, এবং সেখান থেকে চলে যাচ্ছে, ডেফিনেটলি চলে যাচ্ছে তুরস্কের কাছে। অতএব তারা আরও উন্নত মানের ড্রোন তৈরি করে বিশ্বের বাজারকে, সামরিক বাজারকে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারকে বোঝাতে সক্ষম হবে যে আমরা দেখো সমস্ত কিছু মেপে ফেলেছি, আর সব কিছু আমরা আরও উন্নত মানের বানিয়ে ফেলেছি, অতএব তোমরা আমাদের থেকে অস্ত্র কেনো। তাহলে এক ঢিলে অনেকগুলি পাখি মারা হচ্ছে, একই সঙ্গে ন্যাটো থেকে বেরিয়ে আসা যাবে, একটা মুসলিম দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠা করা যাবে, সামরিক ক্ষেত্রে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে এরকম। এবং মানে একটা দাদাগিরি, একটা যে সুলতানি সাম্রাজ্য, সেই বহুকাল আগের অটোমান সাম্রাজ্য, সেইটা আবার প্রতিষ্ঠিত করা যাবে। এই স্বপ্নগুলি নিয়ে তুরস্ক কিন্তু ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানের সঙ্গে সাহচর্য সঙ্গী হয়ে, কিন্তু আসলে হয়ে গেছে সে ভারতের শত্রু। আর ভারত এখন যেভাবে উদীয়মান কেন, অনেকটাই সূর্য উঠেই পড়েছে, ধীরে ধীরে বাকি দুনিয়া সেটা জানতে পারবে। অতএব সব কিছুই প্রমাণ পাওয়া যাবে, আপনারা দেখতে থাকুন। এই ভিডিওটা কেমন লাগলো, কিছু নতুন জানতে পারলেন কিনা অতি অবশ্য করেই কমেন্ট বক্সে জানান। আর ভিডিও ভালো লাগলে পরিচিতদের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করুন, তাহলে খুব ভালো লাগবে। আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আরও এরকম অনেক ভালো ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন। এখন আসি, নমস্কার।